নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বলে ঠিক করেছি সেটা হলো মঙ্গলের গোচর। মঙ্গল আগামী 1 তারিখে, জুন মাসের 1 তারিখে দুপুর 1:05 সময় সে তার নিজের ঘর মেষ রাশিতে প্রবেশ করছে, সক্ষেত্রী হচ্ছে। রাহু মঙ্গলের ছন্নছাড়া যোগ চলছিল, অঙ্গার দোষ চলছিল, অনেক নামেই তাদেরকে ডাকা হয়, বলা হয়। তো যাই হোক, সেই সিচুয়েশন থেকে মঙ্গল বের হচ্ছে এবং মঙ্গল কিন্তু তার রাশিচক্রে তার নিজ ঘরে অবস্থান করছে এই সময় করে। আগামী 44 দিনের কাছাকাছি সময় সে কিন্তু মেষ রাশিতে থাকবে। এরপরে তার পরের রাশি বৃষ রাশিতে চলে যাবে। আগামী 12ই জুলাই মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করে যাবে বিকেল 4:13 সময়। এই 44 দিনের এই গোচর নিয়ে আজকে মুখ্যত আলোচনা করব। আজকে যে কটা বিষয় আলোচনার জায়গা পাচ্ছে বা দেখার জায়গা পাচ্ছে, সেই জায়গাতে আলোচনা করব মূলত দুটো ভাগে বিভক্ত করে। প্রথম অংশে আলোচনা করব যে সার্বিক পরিস্থিতি নিয়ে, মঙ্গলের মেষ রাশিতে অবস্থান, পারিপার্শ্বিক অন্যান্য গ্রহদের অবস্থান নিয়ে, এবং দ্বিতীয় অংশে আলোচনা করব আপনাদের 12টা রাশি মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের এর সার্বিক কী এফেক্টটা পড়তে যাচ্ছে, বা ইন্ডিভিজুয়ালি আপনারা কী ফল পেতে যাচ্ছেন সেই বিষয়ে। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। যে কটা বিষয় প্রথমে বলবো যে যখন মঙ্গল প্রবেশ করছে মেষ রাশিতে, তখন কিন্তু লগ্ন থাকছে কন্যা রাশিতে, কেতু সেই রাশিতে তখন অবস্থান করে থাকবে, এবং শনি থাকছে কুম্ভ রাশিতে সক্ষেত্রী হয়ে মূল ত্রিকোণে ষষ্ঠ ঘরে। এবং শনি এই মাসের শেষে কিন্তু বক্রিয় যাচ্ছে 30 তারিখে, আপনারা জানেন। সেই ভিডিওটা করব, আলোচনা চলছে, পরবর্তী সময় করব, বা জানতে পারবেন। আর সপ্তম ঘরে রাহু থাকবে, চন্দ্র কিন্তু সেই সময় রাহু চন্দ্র যোগ থাকবে। নেপচুন কিন্তু মীন রাশিতে তখন অবস্থান করে থাকবে চন্দ্র রাহুর সঙ্গে। এর বাইরে মেষ রাশিতে মঙ্গল একাই থাকছে, কারণ অন্যান্য গ্রহ যেগুলো থাকছে তারা আগেই বৃষ রাশিতে গোচর করে যাচ্ছে। ইউরেনাসও বৃষ রাশিতে গোচর করে যাচ্ছে। যখন আমি ভিডিওটা করছি তখন ইউরেনাসের ভিডিও দেখে আমি সময় সুযোগ মতন করে করব, কারণ ইউরেনাস একটা লম্বা সময় এখানে থাকবে। আর সেই নিয়ে আলোচনা করব এক সময় সুযোগ করে, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তো। আর বৃষ রাশিতে শুক্র থাকছে সক্ষেত্রীয়, আমি এই ভিডিওটা অলরেডি করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা না দেখেছেন প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন। রবি এখানে থাকছে, বুধও কিন্তু এখানে প্রবেশ করে গেছে। আমি এই মঙ্গলের ভিডিওর আগেই বুধের ভিডিওটা করেছি, হয়তো মঙ্গলের ভিডিওটা পাওয়ার আগে আপনারা বুধের ভিডিওটা পেয়ে যাবেন আশা করি। এতক্ষণে হয়তো আপলোডও হয়ে গেছে, আপনারা পেয়ে যাবেন। আর সেইখানে কিন্তু বৃহস্পতিও থাকছে, অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি থাকছে, বুধ থাকছে, রবি থাকছে এবং শুক্র থাকছে। বুধ, বৃহস্পতি, শুক্র এবং রবি, এই 4টা প্ল্যানেটের বৃষ রাশিতে অবস্থান হচ্ছে। শুক্র সক্ষেত্রী থাকছে এখানে, এবং ইউরেনাস থাকছে। এই যখন সিচুয়েশন, তখন আপনাদের কী ফল দিতে যাচ্ছে দেখুন। মঙ্গল ক্যারেক্টার, মেষের ক্যারেক্টার মোটামুটি কাছাকাছি সিমিলার। মেষ রাশিচক্রের প্রথম রাশি, এবং তার মধ্যে কিন্তু একটা ব্যাপার কিন্তু আমরা দেখতে পাই। ব্যাপারটা কেমন? একটা ধীর স্থির ঠান্ডা কুল প্রকৃতির একটা প্রাণী বিশেষ। তার শিংগুলো দেখবেন একটা বাঁকানো, এবং তার গায়ে প্রচুর বড় বড় পশম থাকে, কোকড়া কোকড়া। এবং বছরে একটা সময় যখন গরম আসে, তখন খামারে তাদের গায়ের এই পশমগুলো পরিষ্কার করে দেওয়া হয়, কেটে ছোটো করে দেয়, এবং সেটা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হয়, কাপড় চোপড়, বিভিন্ন কাপড় চোপড়, বিভিন্ন জিনিসপত্র তৈরি করা। এইখানে দুটো জিনিস দেখা দরকার। মেষ মূলত কিন্তু, বা ভেড়া বা এই 4 পায়ে প্রাণীটি কিন্তু খুব ধীর স্থির এবং ঠান্ডা প্রকৃতির, কিন্তু এরা বছরের একটা পার্টিকুলার টাইমে এসে খুব হিংস্রতা পায়। তাদের মধ্যে কিন্তু খুব তেজ, সাহস, শক্তি, উদ্যম, এটা কিন্তু তখন প্রকাশ পায়। এবং এদের মাংসপেশিগুলো কিন্তু সুগঠিত। আপনারা দেখবেন সচরাচর এরা সমতলে কম থাকে, কিন্তু পাহাড়ি এলাকাতে যেখানে খাবার কম বা কম খাবার হয়, সেই সমস্ত জায়গাতে এরা কিন্তু পাহাড়ে চড়ে চড়ে চলে, এবং তাদের ওই ছোটো ছোটো পা দিয়ে পুরো বডিটাকে নিয়ন্ত্রণ রেখে পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলে। সেখান থেকে তারা তাদের দৈনন্দিন খাদ্য খাবার, পুষ্টিগুণ তারা সংগ্রহ করে। তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারে। তো মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে,
এরা কিন্তু খুব ধীর স্থির হয়, খুব ঠান্ডা এবং কুল মেজাজের হন। কিন্তু কিন্তু যদি কোনো কারণে এরা চ্যালেঞ্জের মধ্যে পড়েন বা এটা তাদেরকে যদি উত্তর করতে হয়, অ্যান্সার করতে হয়, তাহলে তারা হাত দুটি মুষ্টিবদ্ধ করে একদম মঙ্গলের মতন যোদ্ধার মতন আচরণ করবেন। তারা সেই মতন কিন্তু তারপর লেগে যাবেন, এবং এই লাগাটা কিন্তু আমৃত্যু। মেষের দেখবেন ভেড়াদের মধ্যে প্রজনন ঋতুতে তারা যদি বিভিন্ন চ্যানেলে ডিসকভারি বা বিভিন্ন চ্যানেলে কিন্তু দেখা যায়, আগেকার সময় দেখা যেত, যদিও অনেকদিন টিভি আমি দেখি না, তারপরেও কিন্তু দেখতে পাবেন যে প্রজনন ঋতুতে পুরুষ মেষগুলো ভেড়াগুলো তারা কিন্তু একে অন্যকে ফাইটে অবতীর্ণ হয়, এবং এই ফাইটটা কিন্তু খুব মর্মান্তিক, মৃত্যু পর্যন্ত চলে যায়। যতক্ষণ পর্যন্ত তার শরীরে শেষ রক্তবিন্দু থাকে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ফাইটটা চালিয়ে যায়, যুদ্ধটা চলে যায়। অর্থাৎ এই যুদ্ধটা কিন্তু আমৃত্যু যুদ্ধ। এই যুদ্ধে যে হেরে যায় মানে সে মৃত্যুবরণ করে। তা মেষ রাশির মধ্যে কিন্তু এই টেন্ডেন্সিটা থাকে। তারা কোনো কিছু যদি আপনার কোনো কাজকে, কোনো বিষয়কে পরীক্ষা বা যুদ্ধ হিসাবে ধরে নেয়, তাহলে তারা সেইটাকে আমৃত্যু না হওয়া পর্যন্ত কিন্তু তারা লেগে থাকে, এটা করে। এইটা মেষের একটা প্রবল একটা স্ট্রং জায়গা। আবার এইটা কিন্তু একটা নেগেটিভ জায়গাও আছে। তারা কিন্তু অনেক সময় পিছনে আসে সামনে আগাবে বলে, কিন্তু এটা একটা কৌশল, কিন্তু তারা কিন্তু লেগে থাকে এবং এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত লেগে থাকে। নাসরবান্দা আমরা যেটাকে সহজ বাংলায়, চলতি বাংলায় বলে থাকি, নাসরবান্দার মতো লেগে থাকা। তাই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু নাসরবান্দা ব্যাপারটা কিন্তু খুব কাজ করে। কালপুরুষের প্রথম রাশি মাথা, এই যে মস্তকটা, হেডটা, এটা কিন্তু মেষ রাশির অধীনে, মঙ্গলের অধীনে। এইবার আমরা যদি দেখি রাশিচক্রের প্রথম রাশি মেষ এবং রাশিচক্রের পঞ্চম রাশি সেটা হলো সিংহ রাশি। এই সিংহ রাশি যেইখানের অধিপতি সে হলো সূর্যদেব, অর্থাৎ পুরো সৌরজগতের মালিক সে। এই সূর্যদেব কিন্তু সে এই মেষ রাশিতে এসেই কিন্তু তুঙ্গস্থ হয়, অর্থাৎ সে কিন্তু সব থেকে বেশি বলশালী অবস্থায় থাকে, বা তার কিন্তু সবচেয়ে বেশি প্রভাব খাটানোর যে জায়গাটা এটা কিন্তু থাকে, এবং সেইটা কিন্তু তার নিজের ঘর থেকে নবম ঘর, ভাগ্যস্থান, 9 হাউস। তো মেষ রাশির জায়গাটা কিন্তু অনেক বেশি হটি এবং অনেক বেশি নিয়ন্ত্রিত। বাট মঙ্গল যখন এইখানে আসে তখন কিন্তু এই নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ খানিকটা ব্যাহত হয়। এখনকার সিচুয়েশন হলো মঙ্গল মেষ রাশির অধিপতি, সে এইখানে আসছে। আজকের টপিকটা হলো সেইখানে মঙ্গল এখানে কি ফল দেয়। মেষ রাশির বিষয় তো আলোচনা করলাম। মঙ্গল সবসময় আর্গুমেন্টাল। একটা জিনিস মনে রাখবেন, মঙ্গল কিন্তু সবসময় আর্গুমেন্টাল, সে কিন্তু আর্গুমেন্ট ছাড়া কিছু বোঝে না। তার যদি কোনো ইথিক্সের বাইরে যায়, তার যদি নৈতিকতার বাইরে যায়, তার যদি নিয়মের বাইরে যায়, তাহলে কিন্তু সে সেখানে থাকে না। একটা কথা আমাদের প্রচলিত আছে যে যুদ্ধক্ষেত্রে আমরা খুব বলে থাকি বা এমনিতে বলে থাকি যে ভাঙবে কিন্তু মস্কানো যাবে না। অর্থাৎ কোনো আপনি একটা কাজ করছেন, ওই কাজটা করতে গিয়ে আপনার যে অস্ত্রটা সেটা ভেঙে গেল, সেটা অন্য একটা কথা, কিন্তু এটা মস্কে যাবে, অর্থাৎ এটা বাকিয়ে যাবে, সেটা কিন্তু করা যাবে না। তো মঙ্গলের লোকজন কিন্তু খুব দৃঢ়চেতা হয়। অর্থাৎ আপনি যুদ্ধে হেরে গেছেন, মারা গেছেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যুদ্ধে আপনি পিছনে ফেরত আসছেন, আপনার পিঠে গুলি লাগলো, সেটা কিন্তু মঙ্গলের লোকজন মানতে নারাজ। তো ব্যাপারটা হলো মেষ রাশি এবং মঙ্গলের ঘর দুটো কিন্তু কাছাকাছি এবং সিমিলার। মঙ্গল যখন এই ঘরে আসে তখন কিন্তু ওই ঘরটার পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। ওই ঘরের তো নির্দিষ্ট পার্টিকুলার কিছু নিয়মকানুন থাকে প্রত্যেকটা রাশির। ধরে নিন আপনার একটা বাড়ি, আপনি একটা বাড়িতে থাকেন, একটা বাসায় থাকেন, একটা অফিসে জব করেন, বা একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে পরিচালনা করেন, সেটা 9টা 5টা অফিস হোক বা 10টা 5টা অফিস হোক, এই মাঝখানের যে সময়টা আপনি এই ডেস্কে বসলেন, এই কাজগুলো আপনাকে করতে হয়। প্রত্যেক জীবনে আমাদের কিছু ডেলি রুটিন থাকে, তেমনি প্রত্যেকটা রাশিরও কিন্তু কিছু পার্টিকুলার ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের মধ্যে প্রত্যেকটা গ্রহকে যেতে যায়। ওই গ্রহটা যখন ওই ক্যারেক্টারের সঙ্গে মিলে যায় তখন সেই জায়গাতে ওই রাশির ফলটা, ওই গ্রহের ফলটা অনেক বেশি হয়। যখন ওই গ্রহের ক্যারেক্টারের সঙ্গে ওই রাশির ক্যারেক্টারের সঙ্গে অমিল থাকে বা অপোজিট থাকে, তখন ফলাফলটা অপোজিট রকম আসা শুরু করে, গোলমেলে ফল আসা শুরু করে। যখন কাছাকাছি হয়, সিমিলারিটি থাকে, তখন সিমিলার ফল পাওয়া যায়। যখন একই রকম সেম ক্যাটাগরি চলে আসে তখন সেম ক্যাটাগরির ফল পাওয়া যায়, অনেক বেটার ফল পাওয়া যায়। তখন খারাপ হলে অনেক খারাপ, ভালো হলে অনেক ভালো। এই মঙ্গল তার নিজের ঘরের মালিক, মেষ রাশির মালিক, সে নিজের ঘরে আসছে, আগুনের ঘর, মঙ্গল নিজেই আগুন, সে তেজ, সে ক্ষমতা, সমস্ত পাওয়ার,
সমস্ত আর্গুমেন্ট, সমস্ত পেশি, সমস্ত শক্তি, এই সমস্ত কিছুর সঙ্গে মঙ্গল জড়িত। সেনাবাহিনীর ক্ষেত্রে বলেন, বিশেষায়িত বাহিনী বলে, তাদের মেধাটা কিন্তু খুব প্রখর হয়। মেষরাশির জাতক জাতিকাদের এবং মঙ্গলের জাতক, এরা কিন্তু মাথাটা খুব গরম হয়, কিন্তু সবসময়ের জন্য না। যখন ক্ষেপে যায় বা রেগে যায় তখন কিন্তু তার ক্রোধটা কিন্তু দেখা যায়। অর্থাৎ মঙ্গলের ভিতরে, মেষরাশির ভিতরে কিন্তু ক্রোধ থাকে এবং তার মধ্যে একটা ফাইটিং ব্যাপার থাকে, হার না মানার একটা ব্যাপার। এটা মঙ্গলের একটা সহজাতপবিত্র, মেষরাশির একটা সহজাতপবিত্র, দুটোর সঙ্গে কিন্তু খুব সিমিলার মঙ্গল এবং মেষরাশির। এইবার একটা জিনিস কি, এই মঙ্গলটা কিন্তু তুলনামূলক ম্যাচুরিটি আছে। অর্থাৎ এই মেষ রাশির ঘরে মঙ্গল যখন আসে তার কিন্তু একটা ম্যাচুরিটি থাকে, তার মধ্যে কিন্তু একটা তেজ তৃপ্তি থাকে এবং তার একটা নিয়ন্ত্রণ তার হাতে থাকে ম্যাক্সিমাম টাইম। যদিও মঙ্গলের তেজ বা বিদ্যুতের এনার্জি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আধুনিক জীবনযাত্রার ক্ষেত্রে আমরা ড্রাই সেলে বলেন, এই মোবাইলের ভিতরে বলেন, ব্যাটারির মাধ্যমে কিন্তু তার পাওয়ারটা কিছুটা স্টোর করতে পারি পরবর্তীতে ইউজের জন্য। তো এটা একটা নিয়ন্ত্রিত উপায়ে ব্যবহার। তো মঙ্গলকে যদি আমরা সবসময় নিয়ন্ত্রণের মধ্যে রেখে বা তার মতন করে বা আমাদের মতন করে তাকে তাকে আমাদের প্রয়োজন এবং তার ক্যারেক্টার দুটোকে যদি সিমিলার একটা সাচের মধ্যে বা একটা ওয়ের মধ্যে চালানো যায়, তাহলে কিন্তু আমরা ভালো রকম একটা রেজাল্ট পেতে পারি। হতে পারে যে বিদ্যুতের তারটা চলে যাচ্ছে, দেখবেন ওর উপরে একটা রাবারের একটা কাভার দেওয়া থাকে, প্রলেপ দেওয়া থাকে, কারণ ও যখন বিদ্যুৎটা প্রবাহ হয় ওই তামার তারের মধ্যে দিয়ে, কপারের সেই সূক্ষ্ম তারগুলোর মধ্যে দিয়ে, তখন কিন্তু সেটা ফায়ারিং হয়। ওই কাভারটা থাকার কারণে কিন্তু ফায়ারটা বাইরে আসে না, আমরা খালি চোখে দেখতে পাই না, বা আমরা হাতে ধরলেও কিন্তু দেখতে পাই না। এই যে বিষয়টা, অর্থাৎ তাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, এই পাইপলাইনের মধ্যে দিয়ে যাওয়া, ফ্লোটা এই পাইপলাইনের মধ্যে দিয়ে চলা, এই যে বিষয়টা চলছে, এটা মঙ্গলের নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ মঙ্গলকে আমাদের কাজের মতন করে উপযুক্ত করে ব্যবহার করা। সেনাবাহিনীতে কী হয়, বা বিশেষায়িত বাহিনীতে, পুলিশে, বা বিভিন্ন র্যাবে, বা বিভিন্ন সামরিক বিভিন্ন শাখা প্রশাখার যে বিশেষায়িত বাহিনী আছে, সেখানে দেখবেন একজন নতুন জওয়ান বা একজন নতুন অফিসার, একজন নতুন ক্যাডেট যখন আসে, তখন তাকে বিভিন্ন রকমভাবে শারীরিক এবং টেকনিক্যাল পড়াশোনার মধ্যে দিয়ে, বিভিন্ন কষ্ট সহ্য করে, কষ্ট সহিষ্ণু অবস্থার মধ্যে দিয়ে তাকে কিন্তু ট্রেনিংগুলো দেয়। অনেকেই কিন্তু এই ট্রেনিং চলাকালীন সময় ঝরে পড়েন, তারা বাদ দিয়ে দেন বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। তাদের মনোবল থাকে কিন্তু শারীরিক ফিটনেস থাকে না, তাদেরকে কিন্তু রাখা হয় এবং আস্তে আস্তে তারা সেটা ওভারকাম যখন করতে পারে, তখন কিন্তু একটা সুশৃঙ্খল সেনাবাহিনী আমরা দেখতে পাই, বা সুশৃঙ্খল একটা বিশেষ বাহিনীকে আমরা দেখতে পাই সুসজ্জিত অবস্থায়। তার অস্ত্র চালানো শুরু করে, তার প্রতিরক্ষা ব্যবস্থা, শুধু তার নয়, সে যখন সুশৃঙ্খলিত হয় তখন দেশের জন্য, সাধারণ মানুষের জন্য তার অনেক অবদান থাকে। তো এই কারণে মঙ্গলটা কিন্তু অনিয়ন্ত্রিত শক্তি, এবং এই মঙ্গলটা যখন অনিয়ন্ত্রণ অবস্থায় চলে যায়, তখন বিভিন্ন জায়গায় আগুন লাগা, বিভিন্ন রকম ব্লাস্ট হওয়া, এই সমস্ত কিছুর সঙ্গে মঙ্গল জড়িত। তখন কিন্তু আমাদের জীবনে ছন্দপতন ঘটে, আমরা তখন বলি একটা অক্ষর যুক্ত করে দেওয়া অমঙ্গল, মাঙ্গলিক দোষ, মঙ্গল দোষ। মঙ্গলের কিন্তু অনেকগুলো নাম, আমরা অনেকভাবে বলে থাকি। আসলে বেশিরভাগ চার্টেই দেখা যায়, যে অ্যানালাইসিস করলে দেখা যায় যে অ্যাটলিস্ট 70% চার্টেই কিন্তু মঙ্গল কোনো না কোনোভাবে ব্যালেন্সিং পজিশনে থাকে না, তো তাকে ব্যালেন্স করতে হয়। এর জন্য মঙ্গলের পাওয়ারটাকে, এনার্জিকে ইনহ্যান্স করে, সেটাকে আমাদের উপযুক্ত করে, উপযুক্ত করে ব্যবহার করতে হয়, স্টোর করে ব্যবহার করতে হয়, বিভিন্ন কারুকার্য, বিভিন্ন কাজ সমাধা করে সেই মতন করে তাদেরকে ব্যবহার করা। এই জন্য মঙ্গল মেষ রাশিতে আসছে, দেখতে পাবেন রাহুর মঙ্গলের একটা সহ অবস্থান চলছিল, মঙ্গল সেখান থেকে বের হয়ে আসলো, রাহু সেখান থেকে চলে যাচ্ছে, দুজনের পথ কিন্তু দুদিকে অপোজিট। মঙ্গল মিন থেকে মেষে, মেষ থেকে বৃষে যাচ্ছে, আর রাহু মেষ থেকে মিন, মিন থেকে কুম্ভ এবার যাচ্ছে, দুজন অপোজিট, বিপরীত দিকে যাচ্ছে, পাশাপাশি লাইন কিন্তু বিপরীত। এই রাহু মঙ্গল যখন চলছিল, আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম, রাহু মঙ্গল যখন একসঙ্গে হচ্ছে তখন বিভিন্ন জায়গায় আগুন লাগা, ব্লাস্ট হওয়া, বিভিন্ন সেনাবাহিনীর প্রধান বা সেনাপ্রধান বিভিন্ন দুর্ঘটনায় পড়া, বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদের যানমালের ক্ষতি হওয়া। আপনারা দেখেছেন পৃথিবীর আশেপাশে বিভিন্ন রাষ্ট্রসমূহ, রাষ্ট্রপুঞ্জের নেতাদের, সর্বোচ্চ নেতাদের হেলিকপ্টার ক্র্যাশ হওয়া, আগুন লাগা, বিধ্বস্ত হওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটে গেছে। বিভিন্ন জায়গায় খণ্ডকালীন যুদ্ধ হওয়া, যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া, এগুলো কিন্তু হয়ে গেছে।
বিভিন্ন শহরে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আগুন লাগা, বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটা, আগুন ইলেকট্রিক্যাল রেলে দুর্ঘটনা ঘটা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে ফেলেছি। এই জিনিসগুলো আপনার আমার জীবনে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। কিন্তু মঙ্গল এখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসলো। এখন কিন্তু সেই জায়গা থেকে সেই সমস্যাটাগুলো কম হলো, সে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসলো। এখন সে কিন্তু তার এনার্জিটা কিন্তু সে ফুল পাচ্ছে। আগে ছিল জলের ঘরে, আগুন জলের ঘরে জানেন খুব বেশি এনার্জেটিক পজিশনে থাকে না, কিন্তু আগুন এখন তার নিজের ঘরে, সে তার নিজের মতন করে তাপ উৎপাদন করা, সেটা নিয়ন্ত্রণ করা, সেটা বিস্ফোরণ ঘটানো বা সংকোচন করা, এটা সম্পূর্ণ এখন তার হাতে। সে তার নিজের মতন করে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে। এই মঙ্গলের এই প্রবেশে নিজের ঘরে দেখবেন পুলিশের, সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে তাদের অ্যাক্টিভিটিস কিন্তু অনেক বেশি এখন দেখতে পাবেন, এবং তাদের একটা সিস্টেমেটিক ওয়েতে বা সুশৃঙ্খলিত অবস্থায় কিন্তু তাদের অবস্থান আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রের এখন যদি কোথাও দেখেন আইনের বা নিয়মের বিপরীত হচ্ছে বা এটা নিয়মটা ঠিক মতন হচ্ছে না, তার কিন্তু একটা সঠিক একটা উপায় বা সঠিক কারণ এখন আপনারা দেখতে পাবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীকে, পুলিশের বিভিন্ন দপ্তরের জায়গাতে, সরকারি দপ্তর লোকদের দেখবেন একটু নড়ে চড়ে বসছে, এখন তারা কিন্তু ঠিকঠাক মতন কাজ করবে। এই অপরাধ সংগঠিত হচ্ছে, হতেই পারে অপরাধ সংগঠন হওয়ার পরে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটিস কিন্তু খুব চোখে পড়ার মতন হবে। অন্য সময় যে তাদের একটা ঢিলে ঢালা ভাব থাকে, এখন কিন্তু সেটা থাকবে না। এখন কিন্তু তাদের মধ্যে একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ার বৃদ্ধি হবে, এবং তাদের মধ্যে কিন্তু একটা তড়িৎ কর্ম করা, মানে তড়িৎ একটা সিদ্ধান্ত নেওয়া, তড়িৎ উপায় করা, সলিউশন বের করার একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু অন্য সময় থেকে এখন অনেক বেশি আপনারা দেখতে পাবেন। তো মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করছে, সেই সঙ্গে কিন্তু শনিরও সেইখানে দৃষ্টি থাকবে, তৃতীয় দৃষ্টি। তো শনির যখন তৃতীয় দৃষ্টি থাকবে, অর্থাৎ মঙ্গল কিন্তু শনির গ্রিপের মধ্যে থাকবে। মঙ্গলের কিছু উল্টাপাল্টা হলে, সে কিছু উল্টাপাল্টা করতে চাইলে শনি কিন্তু তাকে থামাবে, আটকাবে। মঙ্গল কিন্তু অনেক কিছু করতে চাইবে। আপনি একটু 20, 21, 22 বছরের একটা যুবক ছেলে, সে একটা স্বাধীনতা পেল, একটা ফাঁকা মাঠ পেল, একটা ফাঁকা জায়গা পেল, সে তার অ্যাক্টিভিটিসগুলো দেখানোর একটা জায়গা পেল। এখন সে কিন্তু এখানে কী করবে না করবে কিন্তু বোঝা মুশকিল যতক্ষণ না হতে। কিন্তু এখন কী হচ্ছে, তাকে একটা বদ্ধ জায়গাতে রাখা হলো, এই গণ্ডির মধ্যে, এই মাঠের মধ্যে আপনি থাকবেন, সব কিছু এখানে করবেন, আপনি স্বাধীন। তাহলে সে তার মতন অ্যাক্টিভিটিস করা শুরু করবে। যখনই দেখা যাবে যে সে কোনো অপরাধ কর্মের সঙ্গে যুক্ত হচ্ছে বা অপরাধমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, যেটা সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে ন্যায়সঙ্গত না বা কারোর ক্ষতি হচ্ছে, তখন দেখবেন কি তার উপরে যে ওয়াচ করা হচ্ছে, তাকে যে দেখা হচ্ছে, যারা দায়িত্বে আছেন তারা কিন্তু তখন তাকে ধরবে এবং পাকড়াও করে তাকে সেই নৈতিকতার জায়গা থেকে, নিয়ম শৃঙ্খলার জায়গা থেকে তাকে কিন্তু সাইজ করা হবে। মঙ্গল কিন্তু নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে এখানে। তো প্রত্যেকের জীবনেই কিন্তু নিয়ন্ত্রণ এই সময় আসবে। কেউ যদি নিয়ন্ত্রণের বাইরে যেতে চান, কেউ যদি নিয়মকানুন ভঙ্গ করতে চান, বিশেষ করে ইয়াং জেনারেশনদের প্রতি আমার বক্তব্য থাকবে আজকের বিষয়, যদি আপনার সন্তানরাও কেউ থাকে টিনেজ অবস্থায় বা 20-25 বছর বয়সের মধ্যে যদি কেউ থাকে, তাহলে তাদেরকে আপনার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বা তাদের খোঁজখবর রাখবেন যে তারা কী করছে, সঠিক কাজ করছে না ভুল কাজ করছে, কোন দিকে আগাচ্ছে, তাদের এই জায়গাতে দেখে শুনে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু অনেকগুলো জায়গা থেকে, অনেক নেগেটিভিটি জায়গা থেকে কিন্তু আপনারা কাটাতে পারবেন। অনেক অপরাধ কিন্তু কম হবে, এবং অপরাধ সংগঠিত হওয়ার পরে সাবধান সতর্ক হয়ে কিন্তু খুব বেশি লাভ হয় না। যেটা দরকার সেটা আগেভাগেই হওয়া দরকার। সুতরাং আমার আজকের আলোচনার বিষয়টা হলো, মঙ্গল কিন্তু আপনাদেরকে অনেক বেশি নিয়ন্ত্রণ এবং স্বাধীনতা দুটোই কিন্তু প্রদান করবে। যদি আপনারা একটু বেশি করেন, বাড়াবাড়ি পর্যায়ে চলে যান, তাহলে কিন্তু প্রকৃতি বা রাষ্ট্র বা সমাজ কিন্তু এটার একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে ফেলবে, নতুবা কিন্তু আপনি এমনিতেই সেই ছাঁচে পড়ে নিয়ন্ত্রিত হয়ে যাবেন। এখন বাকিটা আপনার ইচ্ছা। এই অংশে আর দুটো কথা বলে দিতে চাই। সার্বিকভাবে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আমি বলবো, মঙ্গল মেষ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার খাদ্যাভ্যাসের কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে, আর শারীরিক কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রিচ ফুড খাওয়ার, জাঙ্ক ফুড খাওয়ার একটা টেন্ডেন্সি এই সময় খুব বেশি বাড়তে পারে। মাংসাশী হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই জায়গা থেকে একটু সাবধান সতর্ক হওয়া দরকার। আর প্রত্যেকের কিন্তু একটা জিনিস দরকার কি, যে রাশিচক্রের তুলা রাশির ঘরে এবং বৃশ্চিক রাশির ঘরে কিন্তু দৃষ্টি থাকছে, মানে সপ্তমে এবং অষ্টমে, এবং সেই সঙ্গে চতুর্থ ঘরে। তো যাদের শারীরিকভাবে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কোনো সমস্যা বা ভিটামিনের ঘাটতিজনিত কোনো সমস্যায় ভুগছেন, তাদের এই সমস্যাগুলো কিন্তু এই সময় একটু বৃদ্ধি পেতে পারে। একটু সাবধান সতর্ক থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন। আর দ্বিতীয় কথা হলো, ইউরিন বা লোয়ার অ্যাবডোমেন যদি
কোনো সমস্যা থাকে, কিডনি লিভারের কোনো সমস্যা থাকে, বিশেষত লিভারের কোনো সমস্যা যদি থাকে, এইগুলো কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ফিমেল অর্গানের কোনো অসুস্থতা, কোনো ফাঙ্গাস ইনফেকশন হওয়া, বা যদি কোনো সিস্ট থেকে থাকে, বা কোনো ইউট্রাসের কোনো সমস্যা থেকে থাকে, কোনো সিস্ট, বা রক্তপাত হওয়া, বা রক্তের কোনো এনজাইটি, রক্তের কোনো পয়জনিং, বা রক্তপাত হওয়া, বা রক্তের কোনো রক্ত সম্পর্কিত কোনো ব্যাধিপীড়া থেকে থাকে, আমি বলবো এই সময় কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে। কারো কারোর ক্ষেত্রে এটা বৃদ্ধি আসে, সেটা কিন্তু কমবে, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাদের ভোগাবে। তো আমি বলবো এই 44 দিনের মঙ্গলের গোচর থাকবে, আপনারা এই সময়ের আগেই, শুরু হওয়ার মধ্যেই, শুরু থেকেই একজন প্রফেশনাল ডাক্তারের পরামর্শ নেন, এবং সেই অনুসারে তারপর তার দেয়া চিকিৎসা পত্র অনুসারে আপনারা চলেন, মেডিসিন নেন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অথবা কিন্তু সমস্যাগুলো দিন দিন বৃদ্ধি পাবে। সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে, অর্থাৎ মঙ্গলের গোচরে আপনাদের রাশিলগ্ন মেষ থেকে মীনাদি পর্যন্ত 12টা রাশিলগ্নের জাতক জাতিদের কেমন যাবে সেই আলোচনায়। রাশিলগ্নের আলোচনায় সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। প্রথম রাশি মেষ রাশি থেকে শুরু করছি। মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশিতেই কিন্তু মঙ্গল গোচর করছে, একদম সক্ষেত্রী হচ্ছে। মঙ্গল আপনার চতুর্থে, সপ্তমে এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছে। দেখুন আপনার কিন্তু মেজাজটা কিন্তু এই সময় একটু বাড়বে। এতদিন যে খিটখিটে একটা অবস্থা ছিল, সেইখান থেকে কিন্তু আপনি সেফ জোনে এসছেন, শত্রুতা কিন্তু কমছে। আপনার কাজের জন্য হোক, আপনার প্রভাব কাটানোর জন্য, বা যে কোনো কারণে সে নেগেটিভিটি তো কমলো। বাট এইখানে কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখা দরকার, মঙ্গলের এই ট্রানজিটের পরে কিন্তু আপনার মাথাটা কিন্তু খুব স্ট্রং হলো, অর্থাৎ আশেপাশে শত্রু কিন্তু দমন হলো। বাট আপনার মধ্যে কিন্তু একটা জিনিস খুব হবে, ইগোয়েস্টিক ব্যাপার কিন্তু খুব বিল্ড আপ হবে। প্রত্যেকটা রাশি লগ্ন তো হবেই, সঙ্গে মেষ রাশির কিন্তু একটু বেশি হবে, ইগোটা কিন্তু খুব বাড়বে, এবং দেখে নেওয়ার একটা ক্ষমতা, আমি কে, এটা দেখানোর একটা ব্যাপার, এটা কিন্তু আসবে। তো এইটা যদি বেশি প্রশ্রয় দেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন পরবর্তীকালে। গৃহবাড়িতে মায়ের সুখ শান্তি, মায়ের শরীরের সমস্যা কিন্তু আসতে পারে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য কিছু সমস্যা আসতে, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা, মাজা থেকে মাজার নিচের অংশে কোনো চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্টের জায়গা থাকছে। আর থাকছে ফিমেল অর্গানের, ইউরিন, কিডনি লিভারের, ইউট্রাসের কোনো সমস্যা যদি থাকে, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে, অন্যবা কিন্তু এগুলো আসতেও পারে। আর রক্তের কোলেস্ট্রলের মাত্রা, ডায়াবেটিস বা ব্লাড সুগার, হ্যাঁ, এগুলো বৃদ্ধি পেতে পারে। প্রেশারটা একটু আপ ডাউন করতে পারে অনেক বেশি। যদি কারোর ফুসফুসে জল জমার সমস্যা থাকে, এগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে। ফুসফুসের কোনো ছোটোখাটো ইনফেকশন কিন্তু এই সময় দেখা দিতে পারে। মেষ রাশির জন্য একটা সুখবর হচ্ছে যে জায়গা জমি সংক্রান্ত, কোনো স্থাবর সম্পত্তি সংক্রান্ত কিন্তু কোনো প্রাপ্তির যোগ কিন্তু এই সময় যথেষ্ট ভালো আছে। আপনার যদি এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা করেন, প্ল্যানিং করে থাকেন, কিনবেন বা বায়নাপত্র করবেন, বা এটার জন্য অ্যাডভান্স করবেন, বুকিং করবেন, ফ্ল্যাটের, গাড়ির, বা কোনো স্থাবর সম্পত্তি জমির জন্য, তাহলে এটা করতে পারেন। আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আছে, এটা কিন্তু পেতে পারেন। কোনো গিফট হিসাবে, উপহার, উপঢৌকন হিসাবে কিন্তু সম্পত্তি, গাড়ি বাড়ি, এগুলো কিন্তু আপনারা এই সময় পেতে পারেন। সময়টা কিন্তু যথেষ্ট আপনাদের জন্য পজিটিভ আছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চমৎকার একটা জায়গা থাকছে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিষয় মতবিরোধ আসবে, এবং এইখানে আরেকটা বিষয় হলো প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু অর্থব্যয় বাড়বে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু অর্থব্যয় বাড়বে, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইউরিনের বা ইউরিনাল কোনো ইনফেকশন, বা ইউরিনের অর্গানিকের কোনো সমস্যা কিন্তু এই সময় আসতে পারে। কিডনির কিন্তু কিছু সমস্যা আসতে পারে, বা কিডনির লো কার্যকারিতা ক্ষমতা কিন্তু কমতে পারে। কারো যদি কিডনির সমস্যা থাকে, লিভারের সমস্যা, এগুলো কিন্তু এই সময় বেশ খানিকটা ভোগাতে পারে। আর জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ভাই বোনের রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন কিন্তু ফেস করতে হতে পারে। মিথুন রাশির জন্য বলবো, মিথুন রাশির জন্য কিন্তু মঙ্গলের গোচর যথেষ্ট অ্যাক্টিভ দেখাচ্ছে, কারণ আপনার মিথুনের ক্ষেত্রে ধনস্থানে কিন্তু দৃষ্টি পড়ছে মঙ্গলের, পঞ্চমে এবং ষষ্ঠে। দেখুন আপনার সেভিংসটা কিন্তু এই সময় বাড়বে, সম্পত্তি কিন্তু বাড়বে, আয় ইনকাম বাড়বে, ব্যাংক ব্যালেন্সও বাড়বে। মঙ্গল কিন্তু একটা ভালো পজিশনে থাকছে, আয় ইনকাম আসবে, এবং যারা চাকরির সঙ্গে যুক্ত বা বিজনেসের সঙ্গে যুক্ত, কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে। ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন, বিদেশে থাকেন, বিদেশ থেকে যাদের পয়সা আসে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। প্রবাসীদের দেশে আসার সম্ভাবনা, বা যারা প্রবাসে যেতে যাচ্ছেন কাজের জন্য, দূরে যেতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকছে এই সময়টাতে। বিদেশ যাত্রার জন্য, বিদেশে থাকার জন্য, পার্মানেন্ট রেজিডেন্সের জন্য চেষ্টা করলে এই সময় কিন্তু করতে পারেন। সন্তান প্রাপ্তি বা সন্তানের কোনো সাকসেস কিন্তু এই সময় আসবে। সন্তানের এডুকেশন, সন্তানের চাকরি, বা সন্তানের কোনো
কোনো প্রফেশনাল কোনো কোর্সে ভর্তি হওয়া, এই ধরনের জায়গাতে আপনার এবং আপনার সন্তানের ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভ জায়গা থাকছে। শত্রুতা এই সময় বাড়বে মিথুনের ক্ষেত্রে, এজন্য কথা বলায় সাবধান হওয়া দরকার, অথবা শত্রুতা বাড়বে। তবে একটা জিনিস কি, মিথুনের জন্য সে কিন্তু কোনো কাজ শুরু করলে সেটা কিন্তু এই সময় কমপ্লিট করতে পারবে না। এটা লেগে থাকলে এবং কাজের পিছনে লেগে থাকলেই কিন্তু এটা করা সম্ভব হবে। কর্কটের জন্য বলবো, কর্কটের জন্য কিন্তু এই সময়টাতে যথেষ্ট এনার্জেটিক টাইম। কর্কটের কর্মের কিন্তু প্রচুর চাপ থাকবে এবং সব কাজ কিন্তু প্রপারলি করতেও পারবেন। আপনার নার্ভের কিছু সমস্যা এই সময় আসবে, বাট আপনি কাজগুলো কিন্তু প্রপারলি করতে পারেন, যার কারণে কিন্তু আপনার কাজের মূল্যায়ন হবে এবং আপনারও মূল্যায়ন হবে। এই কারণে কিন্তু পদোন্নতি হওয়া, কোনো প্রমোশন ইনক্রিমেন্ট হওয়া, এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। আর্থিক কন্ডিশনের সময় মোটের উপরে ভালো যাবে। মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন আসতে পারে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য করতে পারেন, পুজো অর্চনা বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন বাসাতে, এটা আপনাদের জন্য যথেষ্ট বেটার হবে। আর সন্তানের পড়াশোনার জন্য, সন্তানের সাকসেসের জন্য কোনো প্রচেষ্টা চালালে সেটা কিন্তু সাকসেস হবে। এবং আপনার নিজেরও ক্যারিয়ারের ক্ষেত্রে বা যারা স্টুডেন্ট আছেন তাদের যদি কোনো মেডিকেল বা আইএসের জন্য যদি চেষ্টা করে থাকেন, সেইখানে কিন্তু পরীক্ষা দিয়ে থাকেন বা সেই ব্যবস্থা করে থাকেন, সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট স্ট্রং থাকছে। পরের রাশি দেখব, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা নেগেটিভ টাইম থাকছে। আপনার ভাগ্যস্থানে মঙ্গলের গোচর হচ্ছে, সে দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, তৃতীয় এবং চতুর্থ দৃষ্টি দিচ্ছে। দেখুন, দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আপনাকে কিন্তু ভ্রমণ করাবে, কিন্তু এই ভ্রমণে কিন্তু রেজাল্ট তত বেশি ভালো আসবে না ফার্স্টলি। দ্বিতীয়ত হলো, যদি আপনি আইনি কোনো বিষয়, কোনো সরকারি কোনো দপ্তরের কোনো কাজ হয়, সেই সব কাজের জন্য যেতে পারেন, সেইগুলো কিন্তু আপনার জন্য লাভজনক হবে। 2 নম্বর হলো, কোনো ফাঁকিবাজি যদি করে থাকেন সরকারি দপ্তরের কোনো কাজের সঙ্গে বা এই রিলেটেড কোনো কিছু, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। প্রপারলি কাগজপত্র যদি সাথে না রাখেন সমস্যা হবে। আর ফ্যামিলিতে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় বা ইগোয়েস্টিক বিষয়ের কারণে কিন্তু ভাই বোনের সঙ্গে, রিলেটিভদের সঙ্গে সম্পর্ক নষ্ট করা হওয়ার একটা সম্ভাবনা এই সময় দেখাচ্ছে। পার্টনারদের সঙ্গেও কিন্তু একই বিষয় হবে। যতটা সম্ভব নিচু হয়ে, নিচু গলায় মাথা ঠান্ডা করে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেন, কথা বলেন। আর যে কোনো সমস্যা কিন্তু, জটিলতা কিন্তু এই সময় কমার জায়গা আছে, নতুবা কিন্তু বৃদ্ধি পাবে আপনার কথার জন্য এবং উত্তেজিত হওয়ার জন্য। কন্যা রাশির জন্য বলবো, কন্যা রাশির তো অষ্টমে মঙ্গল গোচর করছে, তৃতীয়তা দৃষ্টি দেখছে, একাদশে দৃষ্টি দেখছে। দেখুন, অষ্টমে মঙ্গলের গোচর কন্যা রাশির জন্য কিন্তু একটু রিস্কি টাইম। আপনার শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু বেশ খানিকটা খারাপ যাবে। ছোটোখাটো দুর্ঘটনা আর রক্তপাতের আশঙ্কা থাকছে কন্যা রাশির জন্য। কিডনি, লিভার, ইউরিনের কোনো ইনফেকশন কিন্তু আপনাকে ভোগাতে পারে। লিভারের কোনো ইনফেকশন বা লিভার সিরোসিস হওয়া, বা এই ধরনের যদি যাদেরকে কিডনি ডায়ালিসিস করতে হয় বা এই ধরনের কোনো কিছু যাদের চলছে, তাদের কিন্তু এই সময়টা বেশ খানিকটা ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে। যারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, পাহাড় ধসা এমন সব জায়গাগুলো একটু অ্যাভয়েড করে চলবেন। দ্বিতীয় জায়গা হলো যে, আপনার কিন্তু কথার কাজের স্পিড কিন্তু এখন বেশি হবে। আপনি অন্য যে কোনো সময় থেকে একটু বেশি পরিমাণ রিস্ক নিতে পারেন, এই জায়গাতে একটু ডিস্টার্ব থাকবে। আর টাকার জন্য বা মানিটারি ক্রাইসিসে কিন্তু ভুগতে হতে পারে। টাকার জন্য কিন্তু আপনার মধ্যে একটা অস্থিরতা, একটা এনজাইটি কিন্তু এই সময় আপনি ফিল করবেন। এই কন্যার জন্য এই জায়গাটা একটু ডিস্টার্বের জায়গা আমি দেখতে পাচ্ছি। আর ভাই বোনের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে ইগোয়েস্টিক ব্যাপারের কারণে একটু সমস্যা আসতে পারে। এই জায়গাটা বাদ দিলে কন্যার জন্য মোটামুটিভাবে এই গোচরটা ভালো থাকছে। তবে আয় ইনকাম কিন্তু যথেষ্ট বেশি থাকবে আর যথেষ্ট ভালো আয় ইনকাম থাকবে। এটা প্রপারলি ইউজ করতে পারলে কিন্তু আপনার খুব ভালো হবে। আর সবচেয়ে বড় কথা, আয় ইনকাম বেশি হবে, প্রপারলি ইউজ করবেন, সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস, এই প্রাপ্তিটার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার উচ্ছ্বাস আর পারদটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন এবং নিজের মধ্যে রাখবেন, নতুবা কিন্তু এটা প্রকাশের কারণে কিন্তু আপনি সমস্যার মধ্যে, জটিলতার মধ্যে পড়তে পারেন। তুলা রাশির ক্ষেত্রে বলবো, তুলা রাশির সপ্তমে মঙ্গলের গোচর হচ্ছে, লগ্ন দ্বিতীয় দশমের দৃষ্টি হচ্ছে। দেখুন, আপনার সপ্তমে মঙ্গলের গোচর লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু আপনার কিছুটা ডিস্টার্বের জায়গা দেখা দিচ্ছে। যাদের বিয়ের কথাবার্তা চলছে বা যাদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সম্পর্ক চলছে, সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তার মধ্যে কিন্তু বাকবিতণ্ডা আসতে পারে, মাঝখানে একটু ঝামেলা হতে পারে। আমি বলবো ইগোস্টিক ব্যাপারটা এখানে মাটি চাপা দিয়ে কিছুটা দিন সময় পার করতে দিন মঙ্গলের গোচর হওয়ার জন্য। তারপরে আপনারা এই বিষয়টা আবার আগান, দেখবেন যে সামনে ফিউচারটা ভালো হবে, নতুবা এইখানেই কিন্তু সম্পর্কটা ভেস্তে যেতে পারে। 2 নম্বর,
যারা অলরেডি বিবাহিত জীবনের মধ্যে দিয়ে চলছেন, দাম্পত্য জীবন, তাদের মধ্যে কিন্তু কিছু কিছু পুরনো বিষয় আশায় নিয়ে কিন্তু একটু সমস্যা আসতে পারে। আমি বলবো পুরনো বিষয় আশায় নিয়ে বা যেসব বিষয় নিয়ে মতবিরোধ হয় বা কনফ্লিক্ট আছে সেই সব বিষয় নিয়ে আলোচনা না করাটা বেটার হবে। 2 নম্বর হলো আর্থিক ক্ষেত্রের জায়গাটা যথেষ্ট প্রোগ্রেস আসবে, এই সময়টা প্রোগ্রেস পাবেন, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্য আসবে। আর 3 নম্বর হলো কাজের জায়গাতে কিন্তু কাজের যোগ, নতুন কাজের যোগ, যারা চাকরির চেষ্টা করছেন, নতুন জবের চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং টাইম থাকছে এবং নতুন জব প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সময় কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন। সো আমার কাছে মনে হচ্ছে তুলা রাশির জন্য এই গোচরটি যথেষ্ট ভালো হতে পারে। তবে তুলা রাশির জন্য একটা জিনিস কি, যে ইউরিনের কোনো ইনফেকশন আসা বা সেক্স অর্গানের কোনো সমস্যা আসা, এইগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে। তো প্রপারলি ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুসারে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জন্য বলবো, বৃশ্চিক রাশির তো লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে ষষ্ঠে থাকছে, গোচর করছে, সে আপনার লগ্নকে, দ্বাদশকে, দশমকে, নবমকে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠে অবস্থান করে। তো দেখুন, প্রতিযোগিতামূলক কাজে তো সাফল্য আসবে, কিন্তু শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য মাথাটা ঠান্ডা রাখুন, নিজেকে ধীর স্থির করুন এবং আপনার কাজে আপনি অগ্রসর হন। দেখবেন পার্টিকুলার সব কাজগুলো আপনি মোটামুটি ঠিকঠাক একটা আগাতে পারবেন, একটা ভালো সলিউশনের জায়গা আপনি পেয়ে যাবেন। 2 নম্বর জায়গা হচ্ছে আপনার মধ্যে রাগ, জিদ, উত্তেজনতা বৃদ্ধি পাবেই কোনো অসঙ্গতিপূর্ণ কাজের কারণে। আপনার সামনে এই সব কাজগুলি একটু বেশি হবে মনে হচ্ছে এই সময়টাতে, আর আপনার মাথাটা কিন্তু এই সময় একটু বেশি গরম হবে। তো নিজের ইগোটাকে একটু দমিত রাখেন, দেখবেন সব দিক থেকে আপনি ভালো থাকতে পারবেন, সমস্যাগুলো কম হবে। আর কাজের ব্যস্ততা বাড়বে, কাজের কারণে কিন্তু ভাগ্যের উন্নতি আসবে, কর্মেরও কিন্তু উন্নতি আসবে, কিন্তু আপনার লোডটা একটু বেশি পড়বে। আর পায়ের নিচে, পায়ের গোড়ালিতে, পায়ের পাতাতে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা বা কোনো কিছু ঢুকে যাওয়া, পায়ের নিচে থাকা, এগুলো কিন্তু লাগতে পারে। এই কারণে চেষ্টা করবেন সবসময় বাসার বাইরে সর্বদা পায়ে কিছু দিয়ে রাখতে, জুতো স্যান্ডেল, এটা সাবধান সতর্ক থাকবেন। নতুবা ছোটোখাটো কিন্তু চোট আঘাত লাগার একটা জায়গা কিন্তু থাকছে। আর অতি দ্রুত কোনো কিছু করতে যাওয়া, কোনো কাজের ক্ষেত্রে, বাইকের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতা করবেন, নতুবা কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটা জিনিস বলার হলো যে মাংসাশী হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে বেশি পরিমাণে খাওয়ার জন্য, তো এটা একটু নিয়ন্ত্রণ রাখবেন। আর জল খাবারটা খুব বুঝে শুনে খাবেন, অথবা কিন্তু কিডনি লিভারের কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাবে। বিশেষ করে কিডনির যদি কোনো ডায়ালিসিস করা বা সিরোসিস যদি থাকে, এই ধরনের কোনো কিছু, তাহলে কিন্তু মারাত্মক পর্যায়ে চলে যাবে। ধনুরাশির জন্য বলবো, দ্বাদশে, একাদশে দৃষ্টি থাকছে, অষ্টমেও দৃষ্টি থাকছে, পঞ্চমে মঙ্গলের গোচর হচ্ছে। এই গোচরে পঞ্চমপতি পঞ্চমেই থাকছে। সন্তানের কোনো সাকসেস কিন্তু আসবে, সন্তানের সাফল্য কিন্তু আপনি দেখতে পাবেন, আপনার চোখের সামনে সন্তানের কোনো সাফল্য এই সময় পাবেন। সন্তানের সাফল্য তো আসবেই, সন্তান সংক্রান্ত কোনো সাফল্য কিন্তু আপনার লাইফে, আপনার ক্যারিয়ারে কিন্তু এই সময় আসবে। অনেকে কিন্তু পিতা হতে পারেন এই সময়, মাতা হতে পারেন, সন্তানের পিতামাতা হতে পারেন এই সময়টাতে, বা এই নিউজটা কিন্তু পেতে পারেন। যারা বিভিন্ন রকম পেটের অলরেডি বিভিন্ন সমস্যায় ভুগছেন, বিশেষ করে হজমজনিত জটিলতা, আমাশয় টেন্ডেন্সি যাদের আছে, তাদের কিন্তু এই সময়টা একটু বেশি পরিমাণ ভোগাবে। মঙ্গলের এই গোচরে আপনাদের কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার। আর সহজে হজম হয় এই ধরনের খাবারগুলো বেশি করে গ্রহণ করা উচিত, নতুবা কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়বে। 2 নম্বরের জিনিস হলো যে আপনার কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু কর্মের প্রভাব প্রতিপত্তির সঙ্গে সঙ্গে নিজের আইডিয়া, নিজের কর্মদক্ষতা, এটা কিন্তু এখন প্রকাশ পাবে এবং সব জায়গাতে তার একটা গুড ইম্প্যাক্ট আপনি পাবেন এবং আয় ইনকামও এই কারণে বৃদ্ধি পাবে। আর যারা বিজনেস করছেন, স্বপেশার সঙ্গে যুক্ত আছেন বা ফন্ডেক্সের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় পাচ্ছেন। আর যারা কোনো পেট্রোলিয়াম বা খনিজ দ্রব্যের বিজনেস করছেন, কোনো রত্নপাথর, পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য, গ্যাস বা তেল, এ ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। পরের রাশি হলো মকর রাশি। মকর রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। মকর রাশির এই গোচরে কিন্তু আপনাদের জন্য দুটো জিনিস দেখা দরকার। চতুর্থে অবস্থান মঙ্গলের এবং সে সপ্তম, দশম, একাদশে দৃষ্টি দিয়ে থাকছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কয়েকটা বিষয় খুব গুরুত্ব পাচ্ছে। সেটি হলো যে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা আপ ডাউন চলবে, রাগ অভিমান চলবে, এটাকে একটু ম্যানেজ করে চলবেন। আর যেসব বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়, সেই সব বিষয়গুলো আলাপ আলোচনা না করাটা আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, 1 নম্বরে। 2 নম্বরে হলো যে
মঙ্গল আপনার চতুর্থে থাকছে, গৃহবাড়িতে কিন্তু কোনো ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে, বিশেষ করে আগুন থেকে। এই জন্য রান্নাঘর বা বিদ্যুতের জিনিসপত্র যদি কোনো অসামঞ্জস্যপূর্ণ কিছু থাকে বা ত্রুটিপূর্ণ থাকে, সেটা ব্যবহার না করা ভালো, বা ঠিকঠাক করে মেরামত করে ব্যবহার করবেন। আর একটু সাবধান সতর্ক থাকবেন চুলোতে, বিশেষ করে রাত্রেবেলা বা চুলো জ্বালানোর আগে সকালে জানলা খুলে নিয়ে জ্বালাবেন, তাহলে অনেকটা কিন্তু সেফ থাকতে পারবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য, লাইফ পার্টনারের জন্য কিন্তু আনন্দদায়ক ঘোরাঘুরির জন্য, ভালো টাইম কাটানোর জন্য একটা ভালো টাইম আপনারা পাচ্ছেন এই 44 দিনে। ঘোরাঘুরি বেড়াতে যাওয়ার জন্য ভালো টাইম আপনারা পাচ্ছেন, যদিও গরমের সময় আমাদের এখানে, তারপরেও কিন্তু বর্ষা এসে যাবে, তখন কিন্তু আপনারা সেই মতন চলতে পারবেন। আর কাজের ব্যস্ততা বাড়বে, কাজের চাপও বাড়বে, এবং সেই কাজ করতে কিন্তু আপনাকে দূর দূরান্তে ছোটাছুটি করতে হতে পারে, মুভ করতে হতে পারে। যারা অলরেডি মুভেবল জব করেন, সেলস মার্কেটিংয়ে জব করেন, ঘুরে ঘুরে কাজ করতে এমন কোনো জব করেন, তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট উপভোগ্য হবে এবং কাজের হবে। যারা বিদেশে থাকেন বা বিদেশে যেতে যাচ্ছেন বা বিদেশ থেকে দেশে আসতে যাচ্ছেন, উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট ভালো একটা টাইম আপনারা পাবেন এই 44 দিনে। আপনাদের কিন্তু সব দিক থেকে একটা ভালো পজিটিভ টাইম থাকছে। তবে কি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু লোয়ার অ্যাবডোমেনের কিন্তু কিছু সমস্যা আসতে পারে, কিডনি লিভারের কিন্তু সমস্যা আসতে পারে, মলদ্বারের কোনো সমস্যা আসতে পারে, পালসের টেন্ডেন্সি যাদের আছে বা উচ্চ রক্তচাপে যারা ভুগছেন, তাদের কিন্তু সমস্যাটা বৃদ্ধি পেতে পারে। পরের রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কি, কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির সব থেকে বড় জিনিস যেটা হলো যে কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটি হলো মঙ্গলের গোচর হচ্ছে তৃতীয়পতি তৃতীয়, এবং সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, নবম দশমে দৃষ্টি দিচ্ছে। দেখুন, কুম্ভ রাশি তৃতীয়পতি তৃতীয়, সাহস বল বিক্রম কিন্তু বৃদ্ধি পাবে, কারণ সে তৃতীয়ের কানেকশনই হলো তাই। এবং শুধু তাই নয়, আপনি যদি কোনো বিশেষ কোনো ফোর্সের সঙ্গে বা বিশেষ কোনো বাহিনীর সঙ্গে, বা আপনি যদি সাপ্লাইয়ের কোনো কাজের সঙ্গে, বা ঠিকাদারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে, বা ঠিকাদারি কোনো কিছুর সঙ্গে, ল্যান্ডের বা পেট্রোলিয়াম জাতীয় কোনো দ্রব্যের বিজনেসের সঙ্গে, বা এই টাইপের কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকেন, তাহলে কিন্তু সময়টা আপনাদের জন্য মারাত্মক শুভ সময় হচ্ছে। এবং এই সময় কিন্তু বিভিন্ন রকম গেইন করতে পারবেন, আর্থিক ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে। অনেক বড় পর্যায়ের, উচ্চ পর্যায় থেকে কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেশন হবে, যেটা আপনি এতদিন ধরে চেষ্টা করছেন, চিন্তা ভাবনা করছেন, প্ল্যানিং করছিলেন, করতে পারছেন, সেই সব জায়গাতে কিন্তু আপনি বড়সড় একটা সাফল্য এই সময় পেতে যাচ্ছেন। শত্রুতা দমন হবে এবং প্রতিযোগিতামূলক কাজে কিন্তু আপনি প্রচুর সাফল্য এই সময় পেতে পারেন। ভাগ্যদেবী দুহাতে ভরে আপনাকে এই সময় দেবে। আপনি কিভাবে নিচ্ছেন, কোন পত্রে নিচ্ছেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে। একটা জিনিস চিন্তা করবেন, কর্মের ক্ষেত্রে কর্মের প্রচার প্রসার তো বৃদ্ধি পাবে এবং যোগাযোগও বৃদ্ধি পাবে। সেই কারণে কিন্তু আর্থিক ডেভেলপমেন্ট আপনার জন্য সুনিশ্চিত হচ্ছে এই সময়টা। সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য কিন্তু মঙ্গল দ্বিতীয়পতি, সে দ্বিতীয় গমন করছে, ধনপতি ধনস্থানে গমন, এবং একই সঙ্গে এই মঙ্গল কিন্তু আপনার পঞ্চমে দৃষ্টি দিচ্ছে, অষ্টমে দৃষ্টি দিচ্ছে এবং নবমে দৃষ্টি দিচ্ছে। দেখুন, মজাটা হচ্ছে মিনের জন্য কি, যে এতদিন কিন্তু আপনার সেলস, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, সেভিংস হচ্ছিল না, এখন কিন্তু এইখানে একটা পজিটিভ ধারা পাবেন, এবং সেইখানে কিন্তু একটা এক্সট্রা ডিভিডেন্টের জায়গা হচ্ছে, মানে সেভিংসটা কিন্তু এই সময় ভালো হবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। এইবার মঙ্গল তো আপনার সেভিংস, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, কিন্তু শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু একটা ঝামেলা পাকাতে পারে, একটা জায়গা হচ্ছে। আর যারা অবিবাহিত আছেন, তাদের জন্য বিয়ের কথাবার্তা হওয়া, মেয়ে দেখা বা ছেলে দেখা, পাত্র দেখা ফাইনাল হওয়া, এই ধরনের একটা জায়গা কিন্তু এখানে দেখছে। তবে ইগোয়েস্টিক ব্যাপার একটু বৃদ্ধি পেতে পারে, এটাকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, নতুবা কিন্তু সব কিছু লেজে গোবরে হয়ে যাবে। আর সন্তানের কোনো সাকসেস, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো গুড নিউজ, যারা অনেকদিন ধরে সন্তান পাওয়ার জন্য চেষ্টা করছিলেন, পিতামাতা হতে চাচ্ছিলেন, হতে পারছিলেন না, ঈশ্বর দিচ্ছিল না, এখন কিন্তু সেই বিষয়ে কোনো গুড নিউজ আপনারা পেতে পারেন। এবং সন্তানের, যাদের সন্তান আছে, একটা আছে বা একাধিক আছে, চেষ্টা করছেন, আপনাদের সন্তানরা কোনো বিষয় পড়াশোনার জন্য, অ্যাডমিশনের জন্য চেষ্টা করছিল, চাকরির জন্য, বিজনেসের জন্য, সেইখানে কিন্তু তাদের একটা ভালো সাপোর্টের জায়গা আছে, তারা কিন্তু একটা কিছু এইবার করে আপনাকে দেখাতে পারবে, এই সুযোগটা কিন্তু তারা এই সময় পেতে পারে মঙ্গলের আনুকূল্যে। দ্বিতীয় হচ্ছে যে আপনার লাইফে, বিনের লাইফে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনার ঘটার সম্ভাবনা কিন্তু এই সময় থাকছে, বিশেষ করে হাঁটুর নিচের অংশে, মাজা, হাঁটুর নিচের অংশ এবং মাথায়, হ্যাঁ, মাজা এবং হাঁটুর নিচের অংশে, বিশেষ করে পায়ের পাতা, গোড়ালিতে কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে। যারা বাইক টাইক চালাচ্ছেন, দেখে শুনে বুঝে শুনে চলবেন। আর হলো, নবম ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, তাদের পরামর্শ পাবেন, এবং বাড়িতে কোনো আধ্যাত্মিক গুরুর কিন্তু আশীর্বাদ কিন্তু আপনারা পেতে পারেন। তার আগমন কিন্তু আপনার বাড়িতে কিন্তু এই সময় ঘটতে পারে, সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু তার আশীর্বাদের প্রভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠতে দেখা যাবে। এইবার কথা হলো,
12টা রাশিফল নিয়ে আলোচনা করলাম, লগ্নফল নিয়েও বললাম, আর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। একটা জিনিস কিন্তু আপনাদের প্রত্যেককে আমি সাবধান সতর্ক করতে চাই, মঙ্গল কিন্তু ডিসপারেট। যেসব ইয়াং এজরা আসেন ডিসপারেটলি চলাচল করেন, তাদের বলবে একটু আইনশৃঙ্খলার বাহিনীর হাতে মারধর খাওয়ার আগে বা তাদের দ্বারা সাইজ হওয়ার আগে, সহজভাবে বলে দিই, সাইজ হওয়ার আগে নিজেরা একটু সাইজ হয়ে যান, একটু বুঝে শুনে চলুন, দেখবেন নতুবা কিন্তু আপনাদের কারণে অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, অনেক কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো বিশেষ করে যারা বাইকগুলো চালান একটু বুঝে শুনে চলবেন, চালাবেন, এবং তাদের দেখেও আপনারা যারা পথচারী আছেন তারাও কিন্তু একটু সাবধানে চলবেন। আর মনে রাখবেন ফুসফুসের কিন্তু সমস্যাটা কিন্তু এই সময় বাড়তে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধির জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন। যারা প্রেশারের ওষুধগুলো খাচ্ছেন প্রপারলি চেষ্টা করবেন সন্ধ্যার আগ দিয়ে খেয়ে নিতে, তাহলে ভালো থাকতে পারবেন, অনেকটাই বেটার থাকতে পারবেন। তবে সেটা আমার পরামর্শ না, ডাক্তারের পরামর্শ অনুসারে চলুন, সব দিক থেকে ভালো থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হলো অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখেছেন এবং প্রচুর শেয়ার করবেন। শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটি পূর্ণতা পাবে এবং অন্য মানুষ কিন্তু উপকৃত হতে পারে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত আজকে এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।